হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ। চিকিৎসার সব খরচ দেবে সরকার। হামলাকারী ভারতে পালিয়ে গিয়ে থাকলে ধরে আনার দাবি ইনকিলাব মঞ্চের। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনদের শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হবে নির্বাচিত সরকারের প্রধান কাজ বলেছেন তারেক রহমান। স্বাধীনতা বিরোধীদের ক্ষমা নেই মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনাকে নির্বাচন বানচালের বক্তব্যের সুযোগ দেয়ায় ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দোষারোপ, অভিযোগ অস্বীকার দিল্লির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। তার চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আব্দুল আহাদ সাংবাদিকদের জানিয়েছেন ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসক জানান, শুক্রবার রাতে তার অবস্থা যেমন ছিল এখনো তেমনই আছে। রবিবার সকালে হাদির একটি সিটি স্ক্যান করা হয়। তার রিপোর্ট পর্যালোচনায় দেখা গেছে এখনো আশঙ্কামুক্ত বলা যায় না বলে জানান ডাক্তার আহাদ। বুলেটের বেশ কিছু অংশ বের করা হলেও একটা অংশ মস্তিষ্কের ভেতরে এমন জায়গায় রয়ে গেছে যেখানে অস্ত্রোপচার করা সম্ভব নয়। এদিকে হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করা না হলে আগামী 24 ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। গতরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এমন দাবি জানান। আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, ওসমান হাদি যেই দিন যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। যদি সত্যি সত্যিই ভারতে এই খুনি পালিয়ে থাকে, তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে। এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে, তাহলে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। আপনারা ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আর 300 আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে। এমন কথা যখন আপনারা বলেন, তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুইজনের পদত্যাগ দাবি করছি। ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে গেছে ফয়সাল ও ডাবলু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এমনটাই প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ওসমান হাদির গুলির ঘটনায় মূল অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নেই পুলিশের কাছে। গতকাল বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা জানান পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। অভিযুক্তদের ধরতে দেশের সকল সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ব্লক করা হয়েছে অভিযুক্ত ফয়সালের পাসপোর্ট। সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ব্যক্তিগত কোম্পানি এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এনবিআর এর গোয়েন্দা সেল। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ সহযোগিতা নেয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। তারা বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে হামলাকারী ও এ কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। চোরাগোপ্তা হামলা করে নির্বাচন ঠেকানো যাবে না, যথাসময়ে হবে নির্বাচন, জানিয়েছে নির্বাচন কমিশন। ভয়ের পরিবেশ তৈরি করতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা বলে মনে করে ইসি। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ওসমান হাদির ওপর চোরাগোপ্তা হামলা ও দুটি নির্বাচন অফিসে হামলার বিষয়ে আলোচনা হয়েছে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। সামনেও এই চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না, তাই কঠোর হস্তে এসব হামলা দমনের নির্দেশনা দেয়া হয়েছে। বলেন, চোরাগোপ্তা হামলা সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও সতর্ক থাকতে হবে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত। ভারত সরকারকে এসব ফ্যাসিবাদী সন্ত্রাসীর অপরাধমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে ঢাকার পক্ষ থেকে। এছাড়া শরীফ ওসমান হাদির ওপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে দিল্লির সহযোগিতা চাওয়া হয়েছে। সেই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও জানানো হয়। বলা হয়, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে, এটাই প্রত্যাশিত। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করে ভারত এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি নাকচ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। বন্ধুপ্রতিম বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে ভারত কখনো তার ভূখণ্ড ব্যবহার হতে দেবে না বলেও জানানো হয় বিবৃতিতে। ভারত সরকার আশা করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। রবিবার ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। সেনাবাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও কিছুক্ষণ নীরবতা পালন করেন। প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে জনগণ। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার পুরো জাতিকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার কাজ করছে বলেও জানান উপদেষ্টারা। ওরা ভেবেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদ করার মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে আশা আকাঙ্ক্ষা তা স্তমিত করে দেওয়ার জন্য। কিন্তু 16ই ডিসেম্বর এদেশের সূর্য সন্তানেরা কিন্তু স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এত বছর পরে এসে 2024 সালের 5 আগস্ট আবারও সেই ছাত্র জনতা মিলেই এদেশের মানুষকে নতুন করে আশার আলো দেখিয়েছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার এদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং অবশ্যই মানুষের কথা বলার স্বাধীনতা বজায় রাখবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলাভিশন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা। নির্বাচনের মাধ্যমে মানুষ আবারও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। মুক্তিযুদ্ধ এবং ২৪-এর অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ভোরের আলো ফুটতেই সর্বস্তরের মানুষের ঢল নামে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব চক্রান্ত ব্যর্থ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় জানান তিনি। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। আমাদের যে সাইকোলজি যে আমরা গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রমাণিত করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। উগ্র একটা স্বৈরতন্ত্রকে বিদায় দিয়েছে, কিন্তু আমরা দেখছি নতুন এক ধরনের জবরদস্তি, নতুন এক ধরনের ফ্যাসিবাদী চিন্তা চেতনা আমাদের বহুত্ববাদী সমাজকে আমরা দেখেছি কখনো ধর্মের নামে, বিভিন্ন মতাদর্শের নামে আমাদের উপরে নতুন করে জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এই বাংলাদেশের বিরুদ্ধে যারা যায়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমাদের ৭১ সালের মতো এবং ২৪-এর মতো বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। জনগণের সেই ঐক্যের শক্তি দিয়েই সমস্ত শত্রুদের মোকাবেলা করবে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। তাদের প্রত্যাশা সকল অপতৎপরতা মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে স্বপ্নের সোনার বাংলাদেশ। আমরা দেখেছি ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। তার অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। এই বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে একসাথে, বাংলাদেশপন্থী আমরা যারা আছে সবাই একসাথে আমরা স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করব। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি ছিল কিছুটা কম। লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে খোদ দাঁড়িয়ে আছে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ। এখানেই ১৯৭১ সালে এদেশের প্রখ্যাত সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক সহ বুদ্ধিজীবীদেরকে ধরে এনে হত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা। সেই দিনটিকে স্মরণে সকাল থেকেই সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে এই স্মৃতিসৌধে। তবে হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় কিছুটা আনুষ্ঠানিকতায় ভাটা পড়লেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করতে পেশাজীবীদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচিত সরকারের প্রধান কাজ হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। ক্ষমতায় গেলে দেশের অর্থনীতির ভিত মজবুত করার পাশাপাশি কৃষক ও প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। জনগণের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিতে ১ লাখ হেলথ কেয়ার করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সিনিয়র সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আসন্ন সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভা করেছে বিএনপি। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ডক্টর বোরহান উদ্দিন খান। একটি শক্তিশালী সরকার গঠনের ক্ষেত্রে বিএনপিকে অবশ্যই জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বক্তাদের। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১৫ বছর বিএনপি গণতন্ত্র যে সংগ্রাম করেছে, লড়াই করেছে,
বিএনপি 60 লক্ষ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছে, 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, 1700 নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। বিএনপি সত্যিকার অর্থেই একটা আগুনে পোড়া একটা রাজনৈতিক দল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশের অর্থনীতির চাকাকে মজবুত করবে। তুলে ধরেন জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পরিকল্পনাও। আমরা পলিসি এবং সবকিছু যদি ঠিক করে নিতে পারি মোটামুটিভাবে দ্রুততার সাথে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো। ফলে একজন সিএনজি চালক হোক, একজন ছোট মুদির দোকান হোক, একজন দোকানের কর্মচারী হোক, মালিক হোক, একজন কৃষক হোক, তাকেও কিন্তু আমরা এভার কেয়ার হাসপাতালের মতন হাসপাতালে ট্রিটমেন্ট দিতে পারছি। শুনতে হয়তো আশ্চর্য লাগছে, কেউ কেউ হয়তো মনে মনে হাসছেন। চেষ্টা করতে তো দোষ নেই, পরিকল্পনাটা যখন গ্রহণ করেছি বাস্তবায়ন করতে তো দোষ নেই। আমরা যদি চেষ্টা করি তাহলেই আমরা পারবো। হলাম বা 100% সফল হলাম না, 50% তো ইনশাল্লাহ হতে পারবো আমরা, কিন্তু চেষ্টা, উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে। বিএনপি যানজট নিরসনের পাশাপাশি কারিগরি ও ভাষাগত দক্ষতা অর্জনের প্রাধান্য দিবে বলেও জানান তারেক রহমান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় নির্বাচন হবে দুই শক্তির মধ্যে, একটি উদার গণতান্ত্রিক দল এবং অন্যটি স্বাধীনতা বিরোধী দল। স্বাধীনতা বিরোধীরা ভুল পাল্টে এখন জনগণের কাছে ভোট চাইছে, কিন্তু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করার কোনো কারণ নেই। গতকাল রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি বারবার পরীক্ষা দিয়েছে, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অমানবিক আচরণের শিকার হয়েছেন, তবুও অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। ওসমান হাদির উপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগদের কুচক্রীরা, এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। ভয় দেখিয়ে সম্ভাবনাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র করছে একটি চক্র, সহিংসতা করে নির্বাচনকে প্রভাবিত করতে চায় চক্রটি, অভিযোগ বিএনপির কেন্দ্রীয় নেতাদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা আরও বলেন, স্বাধীনতা বিরোধীরাই বর্তমানে আবারও সক্রিয় হয়ে উঠেছে, তাই সকল সহিংসতা থেকে দূরে থেকে সকল ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি। অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে, তবে ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র পুনরুদ্ধারে যারা লড়াই করেছেন তাদের হত্যার চেষ্টা করছে। দেশের মানুষ শত্রুদের ষড়যন্ত্র বরাবরের মতো আবারও নস্যাৎ করে দেবে বলে মনে করেন বিএনপি নেতারা। তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে সকল অপশক্তি পরাস্ত হবে, এমন আশাবাদ ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের। দেশের সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনা বিবেচনায় নিয়ে ভোট দিতে জনগণকে আহ্বান জানান তিনি। রাজধানীতে গ্যান্ডারিয়া থানা জাসাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ইশরাক হোসেন এ আশাবাদ জানান। বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায়, যেখানে দল ও মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ভয় ও সন্ত্রাসমুক্ত পরিবেশে নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। ইশরাক হোসেনের অভিযোগ, গত 17 বছর ধরে বিএনপি রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের শিকার হলেও আন্দোলন থেকে পিছপা হয়নি। যারা আবারও ক্ষমতায় ফিরে দেশের স্বাধীনতা বিক্রি করতে চায়, তাদের ষড়যন্ত্র জনগণের সামনে স্পষ্ট। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের আন্দোলন থামাতে পারবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী প্রার্থীদের লক্ষ্য করে হামলার ঘটনায় উদ্বেগ জানান। 25 তারিখ আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন, এবং আমি মনে করি যে ওনার বহুল প্রতীক্ষিত এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যান্য এই ধরনের যে সকল অপশক্তি এখন বাইরে থেকে বা ভেতরে লুকিয়ে থেকে বিভিন্ন অপতৎপরতার চেষ্টা করছে, সব ধূলিসাৎ হয়ে যাবে। লাখো জনগণ যখন আমাদের নেতার নেতৃত্বে নেমে আসবে এবং একটি নির্বাচনী উৎসবে যখন পরিণত হবে, সেই উৎসবে সবাই অংশগ্রহণ করুক। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, দাবি করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট হলরুমে আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, 16 ডিসেম্বর বিজয়ের কাছাকাছি সময়ে হত্যাকাণ্ডটি হলো।
কারা দেশের বিজয়ের সময় বেছে বেছে কবি, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, শিল্পী সহ দেশের সেরা সন্তানদের নৃশংসভাবে খুন করেছিল? এ প্রশ্ন রেখে মিয়া গোলাম পরওয়ার বলেন, ৫৪ বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যায় এই রহস্য আজও উন্মোচন হয়নি। তার দাবি, বামপন্থী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ভারতীয় তাবেদাররা নানাভাবে এদেশের ইসলামী আন্দোলনকে, জামায়াত ইসলামীকে দায়ী করে থাকেন, কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য সত্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডটি ছিল ভারতীয় সেনাবাহিনী ও তাদের গোয়েন্দাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। ঢালাওভাবে এদেশের রাজনীতির অঙ্গনে বাইরে থেকে যারা গুটি চালিয়ে বাংলাদেশের নতুন নতুন রাজনীতির বয়ান বা ন্যারেটিভ তৈরি করেন, এদেশের দিল্লির তাবেদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামীর উপরে চাপাবার যে চেষ্টা করেছেন, তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে। রাজনীতিবিদ, আমলা ও অন্তর্বর্তী সরকারের অনীহার কারণে সংস্কার প্রক্রিয়া কাঙ্ক্ষিত মাত্রায় বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন সংস্কার কমিশনের একাধিক সদস্য। অভ্যুত্থান পরবর্তী চেষ্টা থাকলেও মাফিয়া তন্ত্রের কারণে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলে মনে করেন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি নিয়ে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজনে বাংলাদেশ রিফর্মস রাখার ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান। এতে বক্তারা আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার তাদের জন্য সেই সুষ্ঠু নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারবেন কিনা, এই ব্যাপারে খুব বড় ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংস্কার কর্মসূচি বাস্তবায়নের প্রতিবন্ধকতা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন সদস্যরা। আমরা সুস্পষ্ট প্রস্তাব করেছিলাম এই যে যোগ্যতা অযোগ্যতার মাপকাঠি এগুলো আরো কঠোর করার জন্য, হলফনামা যাচাই বাছাই করার জন্য, ঋণ খেলাপিদেরকে বাদ দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত অসন্তুষ্টি প্রকাশ করছি। সংস্কারের প্রতিবন্ধক শক্তি করায় আমার এই প্রশ্নের জবাব আমি পাই নাই, এমনকি আগ্রহ দেখি নাই। সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি উইদাউট এনি হেজিটেশন বলবো অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, এবং তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। মিডিয়া কমিশনের প্রস্তাব সরকার নাকচ করে দিচ্ছে, সেদিকে আগাচ্ছেই না। আমরা যে প্রস্তাব দিলাম ঠিক তার উল্টোটা হলো। অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা জানান, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনের ভঙ্গুর অবস্থার সন্তোষজনক উত্তরণ হয়নি। সরকার সংস্কার কাজ অব্যাহত রেখেছে, তার আশা নতুন সরকার এর ধারাবাহিকতা বজায় রাখবে। কিছু হলেই বলে ও স্বৈরাচারের দোষর, ও বলে ওর তেসর, ও বলে ওর সাথে ছবি উঠেছে, ওর সাথে এটা করেছে। এই যে জিনিসগুলো শুরু হলো, সেখান থেকে একটা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে, দেয়ারফর যা হওয়ার তাই হয়েছে। এখনো অ্যাডমিনিস্ট্রেশন আমার মতে এখন পর্যন্ত দে আর নট ইন দেয়ার ফর্ম। আমাদের কিন্তু গুডউইল ছিল টু ডু থিংস, না হলে এই সংস্কার কমিশনই বা কেন হলো? যেগুলো বাকি আছে সেগুলো যে হবে না এরকম কথা তো কেউ বলেনি। তাহলে পলিটিক্যাল পার্টি এত বড় এজেন্ডা যারা দিয়েছে, সেহেতু আপনারা এখন পলিটিক্যাল পার্টিকে ধরবেন। অবশ্য নতুন সরকার তা কতটুকু রক্ষা করবে তা নিয়ে সন্দিহান দুদক চেয়ারম্যান। এখন আমলারা যাচ্ছে পলিটিশিয়ানদের কাছে, আমি আপনার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ, চিকিৎসার সব খরচ দেবে সরকার। হামলাকারী ভারতে পালিয়ে গিয়ে থাকলে ধরে আনার দাবি ইনকিলাব মঞ্চের। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনদের শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে নির্বাচিত সরকারের প্রধান কাজ, বলেছেন তারেক রহমান। স্বাধীনতা বিরোধীদের ক্ষমা নেই, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনাকে নির্বাচন বানচালের বক্তব্যের সুযোগ দেয়া ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দোষারোপ, অভিযোগ অস্বীকার দিল্লির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।